আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। 10 মাস পরে ঘরের মাঠে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট, এসেছে আফগানিস্তান, পরপরই ইংল্যান্ড সিরিজ। সামনের 10 মাস অন্তত 31টা আন্তর্জাতিক ম্যাচ খেলবে টাইগাররা। এসব নিয়ে আজকে আলোচনা ক্রিকেট। কথা বলতে স্টুডিওতে আছেন জাতীয় দলের সাবেক সহ অধিনায়ক মইনুল হক, আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আকরাম খান এবং জাতীয় দলের সাবেক ক্রিকেটার হাইবুল হাসান শান্ত আছেন আমাদের সঙ্গে। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। মইনুল হক ভাই, বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট খেলছে প্রচুর, সাফল্য পাচ্ছে প্রচুর। ওয়ান ডে ক্রিকেটটাই কি বাংলাদেশকে বেশি স্যুট করছে টেস্ট বা টি-20 তুলনায়? যেহেতু আমরা টেস্টে খেলছি কম, এই জন্যে আমাদের ওখানে প্রত্যাশাও কম। অ্যাকচুয়ালি আপনি যত খেলবেন তত ইউল গেট ম্যাচিউরড, কারণ এখানে ওডিআইতে দেখা গেছে যে আমাদের সাফল্যটা এসছে লাস্ট 3-4 বছরে। এখানে আকরাম আছে, হি ওয়াজ চিফ সিলেক্টর অলসো। তো আমাদের যে লাস্ট 3-4 বছরে যে সাফল্যটা এসছে সেইটা আমরা ধারাবাহিকতা আর কি ধরে রাখতে পেরেছি, এবং এই জন্য সাফল্য এসছে। কিন্তু টেস্টে আমরা দেখেন, আমরা লাস্ট টেস্ট খেলেছি কবে? ওই সেই 1 বছর আগে। সেই 1 বছর আগে খেলেছি, তারপরে কোনো টেস্ট আমরা আর কি খেলিনি। তো ইটস এ লং গ্যাপ। তো আমাদেরকে উই হ্যাভ টু প্লে অন এ রেগুলার বেসিস, যেটা আইডিনারিতে এখনো নাই। বাট আমাদের নেক্সট 3-4 বছরে মনে হয় কিছু টেস্টের অ্যাটলিস্ট 10টা টেস্ট আমরা হয়তো খেলবো নেক্সট 1.5 বছরে। 10 মাসের মধ্যে নেক্সট আরো কিছু টেস্ট খেলবো। আকরাম ভাই, আপনিও কি মনিরের সাথে একমত যে আমরা কম খেলছি বলে টেস্টটা ঠিক আমাদের এখানে মানে আমরা ঠিক আমাদের সত্যি কথা বলতে কি, আপনি তিনটা ফরম্যাটে, আপনি টি-20 বলেন, ইভেন বাংলাদেশে যদি আপনি ওয়ানডে, টি-20 এবং টেস্টটা যদি কম্পেয়ার করেন, তাহলে আমরা কিন্তু ওয়ানডে ভালো করছি। ইভেন টি-20তেও কিন্তু আমাদের পারফরমেন্স অত ভালো না। এই জন্য কিন্তু আমরা লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপ যখন শুরু হয়েছিল, তার আগে কিন্তু অনেকগুলো আমরা টি-20 খেলেছি, ওয়ানডে খেলিনি। তো এটা ঠিক, আমি মানুষের সাথে একমত যে আপনার যতগুলো আপনি বেশি খেলবেন, যত কোয়ালিটি প্লেয়ারের সাথে খেলবেন, আপনার কোয়ালিটিটা, আপনার স্ট্যান্ডার্ডটা বাড়বে। তো আমরা যেহেতু আপনার গত 10 মাস আমরা কোনো টেস্ট খেলিনি, এখানে কিন্তু আপনার অস্ট্রেলিয়া আসার কথা ছিল, তারপরে ওরা কিন্তু আসেনি। তারপর আমরা আপনার টি-20, তারপর হোমে কিন্তু আমরা কিছু ম্যাচ খেলেছি আমার বাংলাদেশে, আপনার সাউথ আফ্রিকা, ইন্ডিয়া, পাকিস্তান। তো উই ডিড ভেরি ওয়েল। বাংলাদেশ চমৎকার খেলেছে, এবং এবার আপনার টি-20তে ইন্ডিয়াতেও চমৎকার খেলেছে। বাট টেস্টে যদি আপনার ভালো করতে হয়, তাহলে আপনাকে অবশ্যই টেস্ট বেশি খেলতেই হবে। শান্ত, আমি একটু অন্যভাবে প্রশ্ন করতে চাই যে টেস্টে কি আমাদের ভালো করাটা আসলে খুব জরুরি? মানে আমরা ওয়ান ডেতে ভালো, আমরা টেস্টের প্রতি আর মনোযোগ না দিলেই তো পারি নাকি? না, আসলে আমার মতে যে ক্রিকেট খেলা যদি বলেন, তাহলে টেস্টটা খুবই দরকার। কারণ একটা টেস্ট ম্যাচের মাধ্যমেই কিন্তু একটা প্লেয়ার, মানে বেসিক ক্রিকেট যেটাকে বলে, সেখান থেকে কিন্তু একটা প্লেয়ার বের হয়ে আসার সম্ভাবনাটা বেশি থাকে। আর যদি আমরা এমনিও টেস্ট কম খেলছি, বাট আমাদের ঘরোয়া ক্রিকেটে যে ধরনের 4 ডে ম্যাচ খেলা হচ্ছে, আমার মনে হয় সামনে যদি আমরা টেস্ট খেলি, আমরা অনেক বেটার ক্রিকেট খেলবো, আমার কাছে মনে হয়। আমি মাইনুর ভাইয়ের কাছে আসি একটা টেকনিক্যাল প্রশ্ন নিয়ে। আপনি বিসিবি টেকনিক্যাল কমিটির সদস্য। আমাদের প্লেয়ার যে সাপ্লাইর যে জায়গাটা, যেটা আকরাম ভাই যখন চিফ সিলেক্টর ছিলেন বা শান্ত যখন খেলা ছিল, আমার অনেক বার কথার মধ্যে যে তারা সাপ্লাইয়ের উপর অনেক বেশি জোর যে দিচ্ছিলেন, সেটি আপনি টেকনিক্যাল কমিটির সদস্য হিসেবে আপনি সেটি কিরকম দেখেন যে সাপ্লাইয়ের জায়গাগুলিতে আমাদের কি কি প্রবলেম আছে, চ্যালেঞ্জ আছে, বা আমরা কতটা ওভারকাম করতে পারছি? আমাদের হয়তো কিছুটা ঘাটতি আছে। ঘাটতি ইন এ সেন্স যে যেভাবে আমাদের আগানো দরকার ছিল ওইভাবে আমরা হয়তো আর কি আগাই নাই। কিন্তু এখন যে ফর্মেটে খেলা হচ্ছে, সাপ্লাই লাইনটা মোটামুটি আছে। উই আর গেটিং লট অফ প্লেয়ার্স। কারণ আমরা এখন দেখছি প্লেয়াররা রেগুলার বেসিসে ডাবল সেঞ্চুরি রেগুলার হচ্ছে, মিনিং যে ওরা খেলার সুযোগ পাচ্ছে, যে ফর্মেটে খেলা হচ্ছে, হুইচ ইজ গুড, এবং ওদের পারফরমেন্সও ভালো হচ্ছে। উইকেট আগের চেয়ে অনেক ইমপ্রুভ করে। আগে যেমন উইকেটের অবস্থা খুব খারাপ ছিল, এখন এটা, বাট যেসব যে টেকনিক্যাল এরিয়া যেগুলি আছে, উইকেটের জন্য আলাদা টোটাল কমিটি থাকা দরকার, কিংবা মাঠের জন্য এসব যে রিকোয়ারমেন্ট যেগুলি দরকার, এগুলি আরও মনে হয় আর একটু এক্সপিরিয়েন্স লোক যারা এগুলিতে এক্সপিরিয়েন্স, ওদেরকে যদি ইনভলভ করা যায়, তাহলে এই সাইডটা আরো ইমপ্রুভ হবে। আকরাম ভাই, সাপ্লাই লাইন নিয়ে আপনি একটু মন্তব্য শুনবো, যদি মাঠ, উইকেট, কোচিং মাথায় রেখে যদি আপনি একটু বলেন। জি, আমাদের আগের তুলনায় অনেক ভালো হয়েছে, বাট আরো ভালো উচিত ছিল। তারপরও যে মনে করেন এখন 5-6টা আপনার টেস্ট ভেন্যু হয়েছে, আপনার সিলেটে চমৎকার মাঠ হয়েছে, আমি ভেন্যুর কথা বলতেছি। আপনার কক্সবাজারে চমৎকার 2টা মানে গ্রাউন্ড আছে, যেটা আপনার ইনশাআল্লাহ ফিউচারে টেস্ট ভেন্যু হবে। চিটং এ আছে, আপনার খুলনা, তারপরে বগুড়ায়। তো অনেকগুলা কিন্তু আমরা, যেটাতে আমরা ন্যাশনাল লিগ এখন শুরু হচ্ছে আপনার 25 তারিখ থেকে। তো সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে আপনি যদি ভালো প্লেয়ার চান, তাহলে আপনাকে ভালো ফ্যাসিলিটিস দিতে হবে। ভালো ফ্যাসিলিটিস হলো যে আপনার ভালো হোটেল, ভালো গ্রাউন্ডস, ভালো উইকেট,
তাহলে আপনি আগে দেখেন আমরা কোনো ফাস্ট বলার ছিল না আমাদের, কেন ছিল না? বিকজ আপনার উইকেটটা আমাদের ফ্ল্যাট ছিল, কারণ ফাস্ট বলাররা কিন্তু আপনার কোনো লাভবান হতো না, যতই কষ্ট করুক কোনো রেজাল্ট পেতো না। বাট এখন কিন্তু আপনি উই আর গেটিং লট অফ ফাস্ট বলার, আপনার মুস্তাফিজের কথা বলেন, তাসকিন বলেন, এবং লাইনে কিন্তু আপনার পাইপলাইনে আছে, রাব্বি প্রচুর ওরা কিন্তু আছে, জি। হ্যাঁ প্রচুর প্লেয়ার ফাস্ট বলার বের হয়ে আসছে। তার সাথে সাথে কিন্তু আন্ডার 19-এ আমরা উই ডিড ওয়েল, আপনার সেমিফাইনালে আমাদের ফাইনাল খেলার কথা ছিল, Right. বাট আমরা সেমিফাইনাল, তো এটাই প্রমাণ করছে। আরেকটা যেটা সবচেয়ে ভালো জিনিস হয়েছে যে আমরা নর্মালি আন্ডার 19 বা এজ গ্রুপে আমরা যে আগে কনসেন্ট্রেট করতাম, বাট ওরা কোথায় খেলছে কিভাবে খেলছে এটা কিন্তু আমরা দেখতাম না। ইভেন এমনও দেখা গিয়েছে অনেকগুলো জেলায়, উপজেলায়, যে আপনার সাদা বালির মাঠের মধ্যে আপনার ম্যাটটা বিছিয়ে ওখানে খেলিয়েছে। বাট আমরা লাস্টের থেকে একটা জিনিস, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস শুরু করেছি, যেটা হলো আন্ডার 19-এর 4-ডে ম্যাচ। এটা হ্যাঁ, এটা কিন্তু এটা কিন্তু আমরা টেস্ট ভেন্যুতে করছি, যে আপনি মনে করেন যেটা 25 তারিখ থেকে খেলা আবার হবে। 25 তারিখ থেকে যেটা হবে আন্ডার 19 যেটা, এটা ডিসেম্বর বা জানুয়ারি 25 তারিখতে হবে। এটা হবে আপনার বিসিএল এর মতো, যে আপনার সিলেট চিটাং মিলে একটা টিম হবে, আপনার 2টা ডিভিশন মিলে একটা টিম করে 4টা করে। লাস্টে কিন্তু আপনার সেখানে প্রায় 8-10টা ছেলে চমৎকার পারফরমেন্স করেছে। তো এরা যখন আপনার আরো 4-5 বছর পর আসবে, এরা অটোমেটিক আপনার টেস্টে যে কথাটা বলেছেন, টেস্টে কিন্তু আপনার ভালো করবে। আরেকটা কথা আমি বলতে চাই, যে টেস্টে আপনি যদি দেখেন 2 বছর আগে আর এখন লাস্ট যে টেস্টটা খেলেছি আমরা, কিন্তু ওয়ার্ল্ডে ওয়ান অফ দ্য বেস্ট ফাস্ট বোলিং কিন্তু আপনার পাকিস্তানের, তার আগেস্টে কিন্তু আমাদের খুব ভালো হয়েছে, যে আপনার ডাবল সেঞ্চুরি করেছে। ডাবল সেঞ্চুরি করেছে। তো আমার মনে হয় যে আল্লাহর রহমতে এখন সবকিছু ভালোভাবে আগাচ্ছে, সবকিছু ঠিকঠাক থাকলে আমার মনে হয় যে ফিউচারে আরো ডেভেলপমেন্ট দেখবেন। শান্ত, আমি যদি দলের বিভিন্ন ধরনের খেলোয়াড় বিবেচনায়, ব্যাটিং, বোলিং, অলরাউন্ড বা কিপিং, এই বিবেচনায়, বা বোলিং এরও যদি আমি স্পিন বোলিং বা স্পিড বোলিং সেগুলি দিয়ে যদি বলি, তাহলে সাপ্লাই লাইনটা আপনি আসলে কিরকম দেখেন? আগের চেয়ে অনেক অনেক বেটার, বিকজ এখন যে ধরনের উইকেটে সাধারণত খেলা হচ্ছে, ইভেন উইকেট, আপনার বলারদেরও কাজে দিবে। স্পিন বলার যারা আপনার যদি স্পিন না করতে পারে ঠিক মতন, তারা সেই অনুযায়ী বোলিং করতে পারবে না। ব্যাটসম্যানদের কিন্তু সেই বল অনুযায়ী খেলতে হবে, গুড বলকে সম্মান দিতে হবে এবং ব্যাট বলকে সে ইউজ করতে পারতেছে। বিকজ অফ উইকেটের যে পরিবর্তন, সেই পরিবর্তনটার জন্য কিন্তু এখন সব ধরনের যে প্লেয়ারগুলি আসছে, সেগুলো কিন্তু কোয়ালিটি প্লেয়ার। আপনি কিন্তু ওই আগের মতন নড়াবড়া প্লেয়ার না, যে ও খেলবে কি খেলবে না এরকম না। কিন্তু এখন যারা আসছে তারা কিন্তু একদম ভালোভাবে নিজেদের তৈরি করে আসছে। বিকজ ঘরোয়া ক্রিকেটে যে ধরনের উইকেট তৈরি করা হচ্ছে এবং যে ধরনের খেলা হচ্ছে, যে ধরনের কম্পিটিশন হচ্ছে, সেগুলো কিন্তু এই ইন্টারন্যাশনাল ম্যাচে যে কাজে দিচ্ছে। এবং আমার মনে হয় যে যদি আমরা দেশের বাইরে 1-2টা সিরিজ জিততে পারি, আমাদের টিম কিন্তু আর কেউ মানে ধরে রাখতে পারবে না। আমার কাছে মনে হয় যে আমাদের টিম এখন যেভাবে প্লেয়ারগুলি আসছে, সেগুলো আনবিলিভেবল। আচ্ছা, দল নির্বাচন করতে গিয়ে মানে ভাই, আপনি যখন দল নির্বাচন করেছেন, আমি আকরাম ভাইয়ের কাছে এটি জানতে চাইবো, বা দল নির্বাচনের সাথে একটু দূরবর্তী ভাবে বা না জড়িত হিসেবে শান্তর কাছেও জানতে চাইবো, যে এখনকার সময়ের সাথে আগের সময়ের বড় কোনো পার্থক্য দেখেন কিনা? পার্থক্য যেটা আছে সেটা হচ্ছে যে এখন অনেক চয়েস আছে আপনার কাছে, অনেক প্লেয়ার। যখন আকরাম যখন ছিল তখন আই ওয়াজ চিফ সিলেক্টর, তখন ছিলাম, তো আমাদের অনেক লিমিটেশন ছিল, আমাদের প্লেয়ার অ্যাকচুয়ালি ছিল না, প্লেয়ার অনেক কম ছিল। প্লেয়ার কম থাকাতে আপনার চয়েসও কম। হ্যাঁ, কিন্তু এখন অনেক প্লেয়ার, এখনও একটা টিম সিলেক্ট করতে গেলে অ্যাকচুয়ালি একই পজিশনে 3-4টা কোয়ালিটি প্লেয়ার এখন আছে। কিন্তু এভরি পজিশনে, ওপেনিং বলেন, ওপেনিং স্লটে আমাদের এখন, আমি তো এখনো খেলা ফলো করছি, যে 4-5টা কোয়ালিটি ব্যাটসম্যান আমাদের আছে। নাম্বার 3, নাম্বার 4 পজিশনে উই হ্যাভ 3-4 কোয়ালিটি প্লেয়ার্স, কাকে ছেড়ে কাকে নেবে। হ্যাঁ, কিন্তু এই জন্যই কেউ যদি ইনজোর্ড হয়ে যায়, তাহলে ওর জন্য রিয়েলি অসুবিধা হয়ে যায়, কারণ সামওয়ান ক্যান টেক ওভার হিজ জব। বিজয়ের জায়গাটা কিন্তু এই জায়গাটা নিয়ে নিতে পারে, এটাই আর কি অনলি ডিফারেন্স। আর টিম সিলেকশন অ্যাকচুয়ালি অ্যাজ এ সিলেক্টর যদি বলেন, সিলেকশন ইজ বেসিক্যালি a thankless job in a sense. You can make everybody happy. আমি আপনার কাছে আবার আসছি। আকরাম ভাই, আপনি কি বড় তফাৎ দেখেন? যে আগে মনে করেন যে আপনার 2টা দামি প্লেয়ার যদি অসুস্থ থাকতো, তাহলে টিম কিন্তু আপনার খেলার আগে হেরে যেত, বিকজ তাদের জায়গায় কিন্তু অন্য কোনো প্লেয়ার পাওয়া যেত না। ইভেন রিসেন্টলি আপনি যে লাস্ট গত 1 বছর দেখেন, আমাদের সাকিব অসুস্থ ছিল, তামিম অসুস্থ ছিল, আপনার মাশরাফি মাঝখানে অনেক ইনজুরি সমস্যা ছিল, এখন মুস্তাফিজ ইনজুরিতে আছে, তারপরেও কিন্তু বাংলাদেশ কিন্তু আপনার ভালো করছে। এটার প্রমাণ যে এখন কিন্তু আপনার একই জায়গায় কিন্তু অনেকগুলো ভালো প্লেয়ার আছে। আর তার সবচেয়ে আরো আমি একটা ভালো প্রমাণ দিব, যেটা আপনার আমাদের যে ওয়ার্ল্ড কাপে যে ইনজুর্ড হলো
ওপেনার আনামুল হক বিজয়। আনামুল হক বিজয়, ও কিন্তু খুব ভালো খেলছিল এবং জাস্ট ও ইনজোর্ড হওয়ার পর কিন্তু ও কিন্তু এখন জায়গায় আর ঢুকতে পারছে না। তো হ্যাঁ। এটাই প্রমাণ করছে যে আপনি আগে মনে করেন যে আপনার, এবং এই জিনিসটা হচ্ছে কি আপনাকে অনেক সিরিয়াস করছে Right. যে আপনি কোনো কারণে যদি আপনি জাতীয় দলে একটা জায়গা ম্যাচ দেবেন। মিস করেন তাহলে অন্যজন এসে কিন্তু ওই জায়গাটা নিয়ে নিচ্ছে। তো এখন আমি বলবো যে আপনার প্রচুর প্লেয়ার আছে একই জায়গায়, তো এখন আসলে আগের তুলনায় এখন ভেরি ডিফিকাল্ট সিলেক্ট করা। শান্ত কি মনে করছেন যে আগের তুলনায় সিলেকশনের ক্ষেত্রে? আসলে সিলেকশনটা এখন যা হচ্ছে একদম সলিড, মানে আপনার এখানে কোনো কিন্তু চয়েজিং এর কিছু নাই, যে ভালো খেলছে সেই কিন্তু আসছে। হচ্ছে আচ্ছা, বড় কথা। সে যে ভালো করছে সেই আসছে। এই জায়গা থেকে মানে একটু আপনার কাছে আসতে চাইছিলাম যে আপনি বিসিবি টেকনিক্যাল কমিটির সদস্য বটে, বিসিবির সাথে আপনার একটা সম্পৃক্ততা রয়েছে। আমি যেটি জানতে চাইছিলাম যে দল নির্বাচনে কোচের ভূমিকা, ম্যানেজারের ভূমিকা, বিসিবি সভাপতির ভূমিকা, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভূমিকা কোনো রকম কোনো প্রভাব বিস্তার করে কিনা? অ্যাকচুয়ালি একদম করে না, টোটালি আর কি করে না। এই জন্যে করে না, আপনার দল মোটামুটি সাজায়, কোচ ক্যাপ্টেন সবাই মিলেই সাজায়। এখন এর বাইরে হয় কি, ধরেন বোর্ডে যারা থাকে এরা হয়তো ডিসকাস করে, হয়তো সভাপতি মাঝে মাঝে হয়তো আর কি ডিসকাশন অটোমেটিক্যালি আসবে, সবাই আমরা ইনভলভ হয়ে যাই অ্যাজ এ নেশন হিসেবে, উই আর ইমোশনাল, হ্যাঁ Right. একটু ইনভলভ হয়ে যাই। বাইরের ডিসকাশনটা মনে হয় ওনারা হয়তো ইন্টারফেয়ার করছেন, অ্যাকচুয়ালি তারা করেন না। তারা হয়তো আলোচনা করে টিমটা হয়তো এরকম হতে পারতো, অনেকে নিজেদের মতো করে টিম সাজায়, বাট দ্যাট ডাজন্ট মিন দ্যাট তারা টিম করছে। আকরাম ভাই, এই বিষয়ে আপনি কি বলবেন? কারণ আমরা দেখেছি যে সর্বশেষ যে চিফ সিলেক্টর আমাদের ছিলেন ফারুক ভাই, তিনি আসলে একরকম প্রায় অসন্তুষ্টই আমি বলবো যে থাকলেন না। এইটা এখানে মনে করেন যে আপনার টিম সিলেকশনের ব্যাপারে কিন্তু 100% রেসপন্সিবিলিটি কিন্তু আপনার সিলেক্টরদের। জি। ভালো হলো কৃতিত্বটা আপনার সিলেক্টরদের উপর যাবে এবং খারাপ হলেও যাবে। বাট কিছু ব্যাপার আছে যে মনে করেন যে আমরা তিনজন বা চারজন যেই সিলেক্টর থাকি, বাট যখন একটা ট্যুর করি আমরা কোচ ক্যাপ্টেন থেকে, যেটা আমি করতাম এখনো যেটা হচ্ছে, আমি শিওর আপনাদের Actually, সময় এটা ছিল সব একই, যে আপনার same ক্যাপ্টেন থেকে একটা মানে জাস্ট ওর একটু Opinion. আইডিয়াটা ওপিনিয়ন নেওয়া যায় এবং Even coach কোচের also. সাথে। এখনকার যে জিনিসটা হয়েছে যে আমার একটা সমস্যা হয়েছিল যে লাস্ট ওয়ার্ল্ড কাপে, সেটা সবাই জানে যে আপনার টিম যখন ডিক্লেয়ার হচ্ছে তখন কিন্তু ক্যাপ্টেন কোচ এবং সিলেক্টরদের মধ্যে একটা পার্থক্যটা তৈরি হয়েছিল যে টিম একটা দিয়েছে বাট যেটাতে ক্যাপ্টেনও রাজি মানে ক্যাপ্টেনও খুশি ছিল না এবং কোচও ছিল না। তো আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে এটা কিন্তু অ্যাবসলিউটলি এটা টিম ওয়ার্ক, যে আমি সিলেক্টর বাট আমি কিন্তু আপনার ওদের আইডিয়াটা নিয়ে ওদের সাথে কথা বলে তারপরে আমি দিব, এবং সেই জিনিসটা কিন্তু আপনার সিলেকশনে দেওয়ার আগে কিন্তু ওটা ক্লিয়ার করে ফেলতে হবে। আদারওয়াইজ এই সমস্যাগুলো হয়। এটাতে হলে কি হয় কি আপনার টিমে কিন্তু একটা এফেক্ট হয়। বাট তারপর আমি বলছি যে এটা 100% রেসপন্সিবিলিটি কিন্তু সিলেক্টরদের। এবং সেই ক্ষেত্রে আপনি মনে করছেন না যে বোর্ডের পক্ষ থেকে বা কর্তৃপক্ষের পক্ষ থেকে বড় কোনো চাপ সৃষ্টি করা হচ্ছে যারা সিলেক্টর তাদের প্রতি? না, এটা হচ্ছে যে আপনার কোনো সমস্যা হলে কিন্তু এই চাপটা আসছে। আচ্ছা। আপনার যেমন আমি যেটা গতবার যে প্রবলেমটা হয়েছিল যে আপনার কোচ কিন্তু একটা প্লেয়ারকে চেয়েছে, ক্যাপ্টেন একটা প্লেয়ারকে চেয়েছে, তারপরে কিন্তু আপনার টিমে কিন্তু যেগুলো দেওয়া হয়েছে দুইটা প্লেয়ার ছিল না, এই নিয়ে কিন্তু একটা সমস্যাটা তৈরি হয়েছিল। এখন যে জিনিসটা হচ্ছে যেমন কালকে আমরা বাংলাদেশ টিম ডিক্লেয়ার করতে যাচ্ছি, জি। তো সেখানে আপনি জানেন যে আপনার আমাদের 3টা সিলেক্টর, কোচ, ম্যানেজার ছিল না, এবং আমি যেহেতু আমি ক্রিকেট অপারেশনের চেয়ারম্যান, তো এই হিসাবে আমরা মিটিং করেছি। তো মিটিংয়ে আপনার সিলেক্টররা কিন্তু ওরা মাঠে যায়, ওরা খেলা দেখে, ওরা বুঝে, ওরা একটা জাস্ট আপনার আইডিয়াটা নিয়েছে যে কোন ধরনের উইকেটে খেললে কয়টা বল। এখন আমরা যেটা একটু আমি সময় নিয়ে বলছি যে আমরা যেমন অস্ট্রেলিয়া যখন যেতাম আমরা আগে থেকে ধরে নিতাম যে না ওখানে ফাস্ট বোলার নিতে হবে, কিন্তু এই কোচ আসার পর একটা জিনিস বলেছে যে হ্যাঁ অস্ট্রেলিয়া তো অনেক উইকেট আছে যেটাতে স্পিনে অ্যাডভান্টেজটা আছে, তো সেই প্ল্যানগুলো কিন্তু অনেক চমৎকারভাবে করে রাখে। তখন ওর আইডিয়াটি দিল যে আমি যে এই মাঠে খেলবো সেখানে হয়তো আমি একটা স্পিনার বেশি নিব। তো তখন হয় কি যে সিলেক্টরদের জন্য এই সুবিধাটা হচ্ছে যে আইডিয়াটা নিচ্ছে। মানে এটা সুবিধা হিসেবে দেখলে সুবিধাই। হ্যাঁ। শান্ত, আমরা একটা বিরতি নিয়ে আসি আপনার কাছে। আমি এইটার আরেকটু ইলাবোরেটেড দিক দেখতে চাইছিলাম যে অনেক সময় আমরা দেখি যে পত্র পত্রিকার কারণে, মিডিয়ার কারণে অনেক সময় অনেক ছোট জিনিস বড় হয়, বড় জিনিস আবার ছোট হয়ে থাকে, কিন্তু কেমন জানি একটা দূরত্বের কথা আমরা শুনতে পাই। যদিও বাংলাদেশের 9 জন প্লেয়ারই হয়তো অটোমেটিক চয়েস, 2 জন প্লেয়ারের নিয়েই অনেক বেশি বড় জিনিস আবার ছোট হয়ে থাকে, কিন্তু কেমন জানি একটা দূরত্বের কথা আমরা শুনতে পাই। যদিও বাংলাদেশের 9 জন প্লেয়ারই হয়তো অটোমেটিক চয়েস, 2 জন প্লেয়ারের নিয়েই অনেক বেশি কথা হতে থাকে। সেই বিষয়গুলো আপনি কিভাবে দেখেন? এমনকি আমরা এটাও দেখেছি যে টুর্নামেন্ট চলতে থাকা অবস্থায় মিডিয়াতে বাক বিতণ্ডা হচ্ছে, আমরা বিভিন্ন রকম কথা শুনতে পাচ্ছি। গণমাধ্যমের এই বিষয়গুলো আপনি কিভাবে দেখেন? আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে।
ফিরে এলাম আজকে বাংলাদেশে। হাসিবুল হাসান শান্তের কাছে জানতে চাইছিলাম যে দল নিয়ে যে বিভিন্ন সময় কথা, যে এর মধ্যে কর্তৃপক্ষের চাপ আছে কি নাই, এবং মিডিয়াতে আমরা এটা যেভাবে দেখি সেটাকে আপনি কিভাবে পর্যবেক্ষণ করেন? আসলে জিনিসটা কি, আমরা আসলে মানে বেশি এগুলো নিয়ে সমালোচনা করি। আমাদের আসলে দেখা উচিত বাংলাদেশ টিম কেমন খেলছে এখন বর্তমানে বাংলাদেশ টিম অনেক ভালো খেলছে। সো নিশ্চয়ই ভালো খেলার মেইন কারণ হচ্ছে যে সিলেকশন ঠিক মতন হচ্ছে, এবং সিলেকশনে যেই করুক আমার মতে টিমের জন্য যদি সেটা বেটার হয় সেটা করা উচিত। তো আমার মনে হয় যে এখানে এত মিডিয়ার কথা না শুনে আমাদের বাংলাদেশ টিমের যেভাবে যেটা ভালো হয় সেটাই করা উচিত। যদি সিলেকশনে যদি কোচ এসে সিলেকশন করেন, আমি বলবো যদি বেটার হয় বাংলাদেশের জন্য, বাংলাদেশ ক্রিকেটের জন্য যদি সেটা বেটার হয় অবশ্যই কেন করবেন না। বাট আমার কথা হলো ভালো হইতে হবে, যাতে আমাদের সিলেকশনের এই টিমের মাধ্যমে যাতে বাংলাদেশের ক্রিকেটটা আরও উপরে যায় এবং ভালো ক্রিকেট খেলতে পারে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আমরা আসলে বেশি সমালোচনা করি, কে আসলো, কে গেল, কে সিলেক্টর হলো, কে হলো না, এগুলো আসলে মাথায় না রেখে যদি আমরা চিন্তা করি আমাদের টিমটা কীভাবে হচ্ছে, টিমটাকে কীভাবে সামনে আগানো যায়, সেই চিন্তা না করে আমরা আসলে বেশি এগুলো নিয়ে বেশি কথাবার্তা বলি। তো আমরা এগুলো না চিন্তা করে আমাদের চিন্তা করা উচিত আমাদের টিম কিভাবে তৈরি হচ্ছে, আমাদের টিম কি ভালো খেলছে কি না, সেটার দিকে লক্ষ্য দেওয়া উচিত আমার মনে হয় তাদেরকে বেশি। জাতীয় দলের সাবেক খেলোয়াড় হিসেবে জনাব মাইনুল হক, আপনি কি মনে করেন যে বাংলাদেশের যারা ক্রিকেটার আছেন, যারা ক্রিকেট খেলার সাথে পরিচালনার সাথে আছেন বা টিম সিলেকশনের সাথে যারা আছেন, তাদের আরো অভিজ্ঞতা শেয়ার করা উচিত, নাকি আরো অন্য কোনো কিছু করার দরকার আছে যেটা তারা করছে না, এরকম কোনো কিছু আছে কিনা, আপনি কি মনে করছেন? অ্যাকচুয়ালি এখন যারা টিম সিলেকশনে আছেন তারা সবাই খুব অভিজ্ঞ, এবং এখনকার কন্টেস্টে দে আর অলমোস্ট সিনিয়র মোস্ট অ্যাকচুয়ালি এই মডার্ন ক্রিকেটে আর কি, বাংলাদেশ ক্রিকেটে আমাদের পরেই তো ওরা। সো এখানে আর কি শেয়ার করার কিছু নাই। অনলি জিনিস যেটা আছে যে তারা যখন ওদের ইন্ডিপেন্ডেন্স থাকতে হবে, এবং তারা যা করবে বোর্ড শুড অ্যাকনলেজ দ্যাট, এবং ওদেরকে স্বাধীনতা থাকতে হবে। ওদের যে টিম সিলেকশন যখন করে ওদেরকে সেই স্বাধীনতা থাকতে হবে। আকরাম ভাই, আমাদের দর্শকরা অনেক প্রশ্ন আপনাকে করছেন, আসলে এর মধ্যে একটা বড় প্রশ্নের জায়গায় একটু বলে নেই যে তাসকিন সম্পর্কে আমরা কবে জানতে পারবো তাসকিন আফগানিস্তানের সঙ্গে খেলতে পারবে কিনা, ইংল্যান্ডের সাথে খেলতে এটা পারবে নিয়ে কিনা? আমরা নিয়েও খুব চেষ্টা করছি, কারণ আপনার নর্মাল যে নিয়মটা হলো আপনি যেদিন টেস্ট দিবেন সেদিন থেকে কিন্তু 21 দিনের মধ্যে ওরা রেজাল্টটা দিবে। জি হ্যাঁ, তো এখন আমরা অনেক চেষ্টা করছি, আজকেও আমরা ট্রাই করেছি। তো আমরা চাচ্ছি যেন আফগানিস্তানের খেলার আগে ওর রেজাল্টটা যেন আসে। যদি পজিটিভ হয় আল্লাহর রহমতে, তাহলে ও তো ম্যাচটা খেলতে পারছে। আমাদের দর্শকরা যেটা জানতে চাইছেন যে তার কি পজিটিভ হওয়ার সম্ভাবনা বেশি কিনা, কারণ তাকে তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে উনি ফিরে আসার পরে তাসকিন, যে আমরা মনে করছি যে উনি হয়তো সবাই ব্যাপারটা হয়েছে যে আপনার ও টেস্টটা কিরকম দিয়েছে। বাট আমিও আই ওয়াজ সারপ্রাইজ যে যখন ওকে আপনার কল করেছিল, ওকে যখন সাসপেক্ট করেছিল, তো এটা কোনো মতেই আমি মেনে নিতে পারিনি। তো আমরা একটা কাজ করেছিলাম, ও যখন যাচ্ছে, বিকজ তাসকিনের বয়স কিন্তু খুবই কম, তো ও একটা টেস্ট দিতে যাবে, যাওয়ার আগে ও ফোনে কথা হয়েছে, সামনাসামনি কথা হয়েছে, তো ও কিন্তু খুব নার্ভাস ফিল করছিল। দেন আমরা চিন্তা করে আপনার কোচকে কিন্তু সাথে পাঠিয়েছি, এবং পরীক্ষার আগের 2 দিন ওখানে আমরা ইনডোরের একটা ব্যবস্থা করে দিয়েছিলাম, এখান থেকে ওরা ওখানে প্র্যাকটিস করলো, সাথে কিন্তু আরাফাত সানিও ছিল। তো এবং কোচের সাথে আমার কথা হয়েছে, কোচ বলল যে হি ইজ ভেরি পজিটিভ, এবং ও আশা করছে যে ইনশাআল্লাহ রেজাল্টটা ভালো হবে। শান্ত, আপনার কি মনে হয় যে তাসকিনের যে সমস্যাটা ছিল, যে আইডেন্টিফাইড সমস্যা, সেটা কি সে কাটিয়ে উঠতে পেরেছেন? আমার তো মনে হয় যে অবশ্যই কাটিয়ে উঠতে পারবে। মাঝখানে আমি একটু কথা বলে রাখি যে আমরা দেখেছি যে যখন উনি ঘরোয়া লিগ খেলছিলেন তখন দলের কর্মকর্তারাই উনাকে একসঙ্গে বলেছিল যে অ্যাকশন বদলানো দরকার নাই, তুমি তোমার মতো করে বল করে যাও, কারণ আমার উইকেট দরকার। এই বিষয়গুলি আসলে ওর কিন্তু চাকিংটা তখনই ইলিগেল বল তখনই হচ্ছে যখন সে বাউন্সার মারছে, এছাড়া কিন্তু সে কিন্তু লিগেল বলই করছে। তো আমার মনে হয় যে এই বাউন্সারের জায়গাটা ঠিক করাটা অত কঠিন কাজ না, এবং ওর আসলে সবচেয়ে বেশি দরকার মেন্টালি তাকে স্ট্রং থাকা, এবং সে যদি বোলিংটা ঠিক করে সে মাঠে বল করে, সেখানে কিন্তু তাকে ভালো বল করতে হবে, এবং সেই জিনিসটা মাথায় রাখতে হবে যে তার বোলিং অ্যাকশন ঠিক আছে, এবং মাঠে সে আগে যে বল করতো সেভাবেই বল করতে হবে। বাট জাস্ট ওর শর্ট বোলিং এর ক্ষেত্রে তাকে একটু মনোযোগী হতে হবে, তার হাতের অ্যাকশনটা ঠিক রাখতে হবে, এছাড়া কিন্তু বড় কোনো সমস্যা না কিন্তু। মানে সেইটি তাহলে আমরা আশা করতে পারি যে মানে যদি আমরা রেজাল্টটা পেয়ে যাই তাহলে হয়তো আফগানিস্তান। আমাদের দর্শকদের অনেকেই আসলে এই প্রশ্ন করছিল, দর্শকদের অনেকে এই প্রশ্ন করছেন মানে ভাই আপনার কাছে, যে আশরাফুল কবে খেলতে পারবেন, এটি আপনার পক্ষে এখন মানে এটা একটা ক্যালেন্ডার হয়েই গেছে ওর, তো আসলে
আমি একটা বলতে চাই, আমি কিন্তু অ্যাকচুয়ালি ওর খেলার ব্যাপারে খুব একটা উৎসাহী না, টু আচ্ছা। বি ভেরি অনেস্ট উইথ ইউ, যে হি হ্যাজ ব্রোকেন আওয়ার হার্ট। আচ্ছা, কারণ হচ্ছে এই আর কি, এই জন্যে যে যখন আপনি ন্যাশনাল টিমে খেলেন তখন হি ইজ অ্যান অ্যাম্বাসেডর ফর দ্য কান্ট্রি, রাইট? কিন্তু তখন আপনি, সে একটা ম্যাচ তো না, হি হ্যাজ ডান লট অফ ম্যাচেস এরকম সে গন্ডগোল করেছে, তাই না? এবং হি হ্যাজ অ্যাডমিটেড দ্যাট, এবং আই এম ফর লাইফ টাইম ব্যান অ্যাকচুয়ালি, আচ্ছা। ইফ ইউ আস্ক মি স্ট্রেট অ্যাওয়ে। আকরাম ভাই কি মনে করছেন? না, এখন যেটা বোর্ড, যেটা জি। এটা তো মানু ভাই ওনার ওপিনিয়ন দিয়েছে, বাট হি ইজ ফ্রি নাও। হ্যাঁ। ও কিন্তু আপনার এখন থেকে কিন্তু খেলতে পারবে। তো আমাদের 25 তারিখ থেকে আপনার ন্যাশনাল লিগ আছে, LCS ওটাতে শুরু অংশ হচ্ছে, খেলবে। সে কিন্তু সেখানে ওটাতে অংশ খেলছে। খেলবে। এখন মনে করেন যে আপনার এখন ওকে মনে করেন যে আপনার ভালোভাবে পারফর্ম করে যদি সে আবার আগের সে কি জায়গায় আসে, জাতীয় দলের বিবেচনার মধ্যে থাকতে পারবে? মানে সে কেন, আপনার বাংলাদেশে যতগুলো ক্রিকেটার আছে সবাই থাকবে। সবাই থাকবে, যদি ভালো খেলে অটোমেটিক চলে আসবে এখানে। মানে তো- তার ক্ষেত্রে এখন কোনো আর কোনো ব্যান নাই, যেটি আসলে দর্শক না, জানে। হ্যাঁ, আছে। আকরাম ভাই, আপনার একটা আছে। ব্যাপার আছে, আরো দুই এক বছর, বছর একটা বছর পরে সে 18 এর আগে সে ন্যাশনাল টিমে খেলতে পারবেন। 18 এর আগে সে ন্যাশনাল টিমে খেলতে পারবে না, মানে এটা ICC থেকে এই যেটা দিয়েছে। 18 পর্যন্ত তার ন্যাশনাল টিমে। তো ওইটা যদি মাইনু ভাই একটা মতামত দিয়েছেন, সেই That's my মতামত opinion, of course. সেটা সম্পর্কে কি শান্ত বা আকরাম ভাই কিছু বলবেন, যে আপনি কি মনে করেন যে তার লাইফ টাইম? না, আসলে জিনিসটা হচ্ছে যে তার খেলার উপর, আচ্ছা। তাকে কিন্তু মানে না, মানে- পারফর্ম করলেই হবে না, তাকে এক্সট্রাঅর্ডিনারি পারফর্ম করতে হবে। আচ্ছা। সেই ক্ষেত্রে যদি Comeback should be a comeback. কামব্যাক করতে হলে, সেই ক্ষেত্রে যদি সে এক্সট্রাঅর্ডিনারি পারফর্ম করে আসতে পারে, তারপরে আসলে চিন্তা ভাবনা করবে সিলেক্টররা, যারা আছেন বোর্ডে, তারা চিন্তা ভাবনা করবেন, তার অ্যাটিটিউড দেখবেন, তার আগের দিনের কথা মনে করে সেইগুলো সব বিবেচনা করে যদি সে সেভাবে আসতে পারে, তাহলে ট্রাই করা যায়। বাট ওই পারফরমেন্স তাকে করতে হবে, সেটা কি পারবে কিনা সেটা কোশ্চেন মার্ক আছে। আমরা একটা বিরতি নিয়ে আকরাম ভাই, বিরতির পর ফিরে এসে আবারও আমরা যে বিষয়টি নিয়ে খুব ইয়ে পাই, যে উইকেট, আমাদের উইকেটের আমরা দেখেছি যে অনেক ধরনের পরিবর্তন। শান্ত ভাইরা এক ধরনের উইকেট চেয়েছেন, অনেক সময় পান নাই, অনেক সময় পেয়েছেন, আপনারা অনেক সময় উইকেট চেয়েছেন, পেয়ে এখনকার উইকেট নিয়ে আমরা যদি আফগানিস্তান সিরিজটা নিয়ে কথা বলি, আপনাদের চিন্তা ভাবনায় উইকেটটা কেমন হওয়া উচিত, কেমন উইকেট আমরা পাচ্ছি, সে নিয়ে আপনাদের তিনজনের কাছ থেকে একটু শুনবো। আমরা এটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। আকরাম ভাই, এবার আমরা কেমন উইকেট পাচ্ছি? আমরা অ্যাজ ইউজুয়াল যেরকম আমরা গত 2-3 বছর যে উইকেট আমরা খেলে আসছি, মাঠে প্রচুর রান থাকবে, উইকেটে প্রচুর রান হ্যাঁ, থাকবে। এটা আপনার ভালো bowler-রা স্পোর্টিং, সুবিধা পাবে। হ্যাঁ, এটা স্পোর্টিং উইকেট হবে। কারণ নরমালি যে ধরনের উইকেট আমরা তো আপনি তো Nothing মাঠে special, যান দেখে, জি, nothing হ্যাঁ, special। নাথিং স্পেশাল। আর আমরা যেটা- বেশি কিছু ট্রাই করতেছি না, এবং এই উইকেট, এরকম উইকেটই কি ইংল্যান্ডের সঙ্গেই থাকবে আমাদের? আমরা ওটাই করব যেটা আছে নরমালি, কারণ এখানে তো বাংলাদেশ খুব ভালো খেলছে। আচ্ছা। যদি বাংলাদেশের কোনো সমস্যা হইতো তাহলে দেন উই ক্যান থিঙ্ক, বাট স্পোর্টিং উইকেট হবে। এবং শুধু আপনার ঢাকায় না, আমরা ফতুল্লায় করছি, আমরা চিটাগাং এর 2 মাঠে করছি, একটা হলো এম এ আজিজ এবং আরেকটা হলো যে জোহর আহমেদের। বিকজ এম এ আজিজ আর ফতুল্লা প্র্যাকটিস ম্যাচ আছে। প্র্যাকটিস ম্যাচে। আকরাম ভাই, আমি শান্ত ভাই বা মাইনু ভাইয়ের কাছে যাওয়ার আগে এইটি একটু আপনি জানতে চাইছিলাম, যে সাউথ আফ্রিকার সাথে গত সিরিজের 2টি ম্যাচ একটু লো স্কোরিং ছিল, সাউথ আফ্রিকা আসলে রান করতে পারে নাই। এইটা কি উইকেটের কোনো কিছু ছিল, না ওরা নানা ধরনের আপনি কথা যে বলে দেশে ফেলেছে? যাবেন, জি। আপনার তো মনে করেন, এখন মনে করেন আমরা যে অস্ট্রেলিয়া যাই, আমাদের তো একটু কষ্ট। ইভেন আমাদের কথা বাদ দেন, ইন্ডিয়াও কিন্তু ওখানে গিয়ে সার্ভাইভ করতে পারে না, বিকজ অফ এটা কালচারের উপর। আপনি ছোটকাল থেকে হোম অ্যাডভান্টেজ বলতে যে জিনিসটা আছে, Right. অস্ট্রেলিয়ানরা কিন্তু অস্ট্রেলিয়ান উইকেটে কিন্তু অনেক ভালো, অনেকই ইন্ডিয়ান ভালো। কিন্তু ইন্ডিয়ানের উইকেটে অনেক ভালো। ওরকম কিন্তু আমরা কিন্তু এখন এটা হলো অ্যাডজাস্টমেন্টের জন্য। এই জন্যই আমরা মনে করেন যেটা ওয়ার্ল্ড কাপের আগে অস্ট্রেলিয়া যখন বাংলাদেশ টিম যাচ্ছে, আমরা কিন্তু নিজের খরচে 15 দিন আগে গিয়েছিলাম। এবার নিউজিল্যান্ড যাচ্ছে বাংলাদেশ টিম আপনার ডিসেম্বরে, তার 15 দিন আমরা অস্ট্রেলিয়ায় কিন্তু ক্যাম্প করাচ্ছি। শান্ত ভাই, উইকেট নিয়ে না, আপনার- উইকেট আসলে আফগানিস্তানের সাথে যে ধরনের ওয়েদার থাকবে, ওইভাবে একবার চিন্তা করতে পারবে। ইংল্যান্ডের সাথে কিন্তু ওয়েদারটা একটু ডিফারেন্ট থাকবে। সো আমার মনে হয় যে মানে এই 8-10 দিনের মধ্যে আবহাওয়া একটু চেঞ্জ হবে, একটু চেঞ্জ হবে, কারণ ওই যে মানে এই শীতের ভাবটা একটু চলে আসবে। আমার তো আচ্ছা। মনে হয় সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশ টিমের সবাই যারা আছেন, যারা আছেন, তারা চিন্তা করে এইভাবে উইকেট তৈরি করছেন। এবং আমার মনে হয় যে মিরপুরের উইকেট, চিরাঙ্গের উইকেট আর ফতুল্লা উইকেট বাংলাদেশের পরিচিত উইকেট, এবং তারা এখানে ভালো খেলে আসছে। আমার তেমন একটা কোনো সমস্যা হবে না, এবং অবশ্যই তারা ভালো ক্রিকেট খেলবে। মানে ভাই, আপনার উইকেটের কাছে- ব্যাপারে আমার যেটা হচ্ছে যে উইকেট খুব ভালো আমাদের, কিন্তু এখন লাস্ট 1.5 মাস ধরে কন্টিনিউয়াস বৃষ্টি হয়েছে, এই জন্য অনেক ময়েশ্চার কন্টেন্ট থাকবে। যেমন মিরপুর উইকেটটা হয়তো একটু লো স্কোরিং হবে, উই ক্যান এক্সপেক্ট 300 রান হবে না এখানে, আমার যা মনে হয়। ইট উইল বি অ্যারাউন্ড 250, 240, 250। ফতুল্লা
হাই স্কোরিং গ্রাউন্ড, ওখানে আচ্ছা। 300 এভারেজে 300 রান ওখানে হয়, এবং চিটাংয়ের স্টেডিয়ামও এম এ আজিজে অনেক রান হয় ওখানে। ওকে, বৃষ্টির বিষয়টা মাথায় রেখে আমাদের কোনো অন্য কোনো পরিকল্পনা নাকি বৃষ্টি অবশ্য 10-15 দিনের ব্যাপার, সেটিও একটু না, এখন যেভাবে আপনার মাঠ তৈরি করা হয় এবং যেভাবে ডে নাইট আমরা তিনোটা আমরা ওয়ান ডে খেলছি আপনার ডে নাইটে, Right. আমি আফগানিস্তানের Right. সাথে কথা বলতেছি, তো এখানে মনে করেন যেমন আজকে প্র্যাকটিস ম্যাচ ছিল, তো আমাদের আরেকটা কথা খেলার কথা ছিল, বাট আপনার শুরু হয়েছে 4:30 এবং ঢাকা স্টেডিয়ামের ড্রেনিং সিস্টেম কিন্তু অনেক ভালো। Right. আপনার মনে আছে লাস্ট হ্যাঁ। এশিয়া কাপের টি20 আমরা ওই বৃষ্টির হ্যাঁ, মধ্যে ওই বৃষ্টির মধ্যে আমরা ঠিক করে ফেলেছিলাম বৃষ্টি, বৃষ্টি, এর বেশি কিন্তু হয় না। ওই বৃষ্টি- আমার মনে হয় যে রান এইটা- কেমন ছিল? আজকে ভালো ভালো আচ্ছা আচ্ছা, বৃষ্টির মধ্যে। যাই হোক, দর্শকদের আরেকটি বিষয় নিয়ে অনেক আগ্রহ যে মাশরাফি বিন মুর্তজা আমাদের সবারই প্রিয় খেলোয়াড়, কিন্তু মাশরাফি হয়তো মাশরাফির বিকল্প অধিনায়কের কথা আমাদের ভাবতে হবে। সেই ভাবনাটি বিসিবি শুরু করেছে কিনা, যে আমাদের তো অধিনায়ক তো একটা বড় ফ্যাক্টর, সেটি একটু আপনাদের কাছে জানতে না, চাই। আচ্ছা, আপনার আমাদের তো টেস্টে বলেন এবং ওয়ান ডে তে বলেন ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন আছে, প্লাস অনেকগুলো প্লেয়ার উঠে আসছে, যে আপনার এটা স্বাভাবিক। মাশরাফি ইজ ওয়ান অফ দ্য মানে লিজেন্ড ফর বাংলাদেশ। আপনি একটা দেশ যখন আপনার ফাস্ট বলার যখন আসবে, যেমন ইন্ডিয়ার কথা বলি, ইন্ডিয়া কিন্তু আগে ফাস্ট বলার ছিল না, কপিল দেব আসাতে আইকন আসাতে আপনার পাকিস্তানের সরফরাজ নওয়াজ, ইমরান খান, সেম কিন্তু মাশরাফি কিন্তু বাংলাদেশের আইকন ছিল। ও আসার পর কিন্তু দেখেন অনেকগুলা ফাস্ট বোলার আসছে, এটাও কিন্তু একটা কারণ। Fast bowling বাংলাদেশের glamour। গ্ল্যামার। এবং আমি মনে করি ওকে যদি ও যদি যখন করবে না, ডেফিনেটলি সবাই মিস করবে। ও শুধু ক্যাপ্টেন, ও অ্যাজ এ ম্যান কিন্তু অনেক মানে একটা এক্সট্রাঅর্ডিনারি লোক। তো তারপরেও কিছু করার নেই, স্পোর্টস লাইফটা তো আপনার অনেক কম থাকে, মানে সময়টা কম থাকে। এখন আমরাও চিন্তা ভাবনা করছি এবং ওখানে আছে অনেকেই আছে, আপনি দেখেন ভাইস ক্যাপ্টেন আছে, টেস্টের আমরা ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন আছে, টি20তে হয়তো নতুন একটা চিন্তা ভাবনা করছি, বাট এটা সময়ের ব্যাপার। শান্ত, আপনি কি মনে করেন যে ক্যাপ্টেন্সিতে আমাদের নতুন করে আচ্ছা, আকরাম ভাই পুরোটাই কভার করে দিচ্ছে, এখানে কিছু বলার আর কিছু থাকে না আসলে। যে অধিনায়ক এবং সহ-অধিনায়কের বিষয়টা আসলে বলেছেন ভালো করে। মানে ভাই, আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আপনার কাছ থেকে যেটি জানতে চাইবো যে বাংলাদেশের ক্রিকেট খেলার থেকে অনেক সময় যে কথাটি বলা হচ্ছে যে মাঠের টেম্পারমেন্ট এবং একজন মনস্তাত্ত্বিক বা ওই রকম অবস্থা কি আমরা একটু কাটিয়ে উঠেছি, নাকি আমরা এখনো মাঠে আমরা যতটা ভালো তত আমরা মাঠে খেলতে পারছি না, সেই বিষয়ে আপনাদের মন্তব্য একটু শুনতে চাইবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরলাম আজকে বাংলাদেশে ক্রিকেটারদের মনস্তাত্ত্বিক বাধা সম্পর্কে মানে আপনাকে জানতে চাইছিলাম যে ক্রিকেটারদের মনস্তাত্ত্বিক বাধা অনেকটা দূর করতে পেরেছেন বলে মনে হয়, নাকি আমাদের ক্রিকেটাররা যতটা ভালো মাঠে তারা ততটা এখনো খেলতে পারছেন না? নো নো নো, দে আর ট্রুলি প্রফেশনাল। এখন আর সেই সময় আর নেই। যে এক সময় ছিল যখন প্লেয়াররা নার্ভাস থাকতো অনেক মাঠে, হয়তো ওদের সঙ্গে ইয়া করতো না ভালো, ইউনো। এখন ওরা যায় এবং দে প্লে লাইক এ প্রফেশনাল, এবং অপোনেন্টকে মনে করে যে দে আর অ্যাজ গুড, উই আর অ্যাজ গুড অ্যাট দেম, সেম। তো এখন আর কোনো সেই সেই মনস্তাত্ত্বিক সেই বাধা। ইয়েটা আর নাই, আর এখন ওটাকে অনেক কাটিয়ে উঠেছে এরা। আকরাম ভাই, মনস্তাত্ত্বিক ওইটা যদি দেখি যে আমাদের ব্যাটসম্যানরা যখন খারাপ করতে থাকে, তাদের যখন একটা ব্যাট প্যাচ আসে, আপনারা যত কথাই বলেন তারা এসে সেই ভুলটাই আবার করে, সেইটার ক্ষেত্রে না, কি ইটস এ ডিফিকাল্ট একটা সিচুয়েশন, কারণ আপনার 40 থেকে 50 হাজার লোকের সামনে পারফর্ম করা, এটা কিন্তু আপনার একটা বিগ মানে মেন্টালি আপনাকে অনেক স্ট্রং হতে হয়। এই জন্য কিন্তু আমরা শুরুতে 2 বছর আগে আমরা একটা বাঙালি মনোবিদ নিয়ে এসেছিলাম, মোহাম্মদ আলী, কানাডায় থাকে, জি। এবং এখন উনি এবারে সিদ্দিকের সিদ্দিকের সাথে এখন আছে। গেছেন Plus, জাপানে, ওসাকায় আছে। এখন কিন্তু ডক্টর ফিল বলে একজন অস্ট্রেলিয়ান আছে, সে কিন্তু মাঝে মধ্যে আসে এবং যায়। এবং যে জিনিসটা হচ্ছে অ্যাবসলিউটলি চেঞ্জ কিন্তু বাংলাদেশ টিমের প্লেয়ারদের এখন অ্যাটিটিউড বলেন, আপনার মেন্টালি বলেন, কারণ ওরা এখন জানে কি করতে হবে না করতে হবে। বাংলাদেশ টিমের সবচেয়ে প্লাস পয়েন্ট হলো যে সিনিয়র প্লেয়ার যারা আছে, আপনার মাশরাফি, সাকিব, মুশফিক, তামিম, রিয়াদ, এরা কিন্তু পুরো গাইড করছে আপনার বাংলাদেশ Okay. টিমকে, যারা নতুন আসছে। এখন যারা সিনিয়ররা যদি মনে করেন আপনার সবকিছু ভালো থাকে, জুনিয়ররা কিন্তু খারাপ করতে সাহস পাবে না। এই জিনিসটা কিন্তু আমরা পুরো চেঞ্জ হয়ে গিয়েছে, এবং ওরা কিন্তু উই আর প্লেইং অ্যাজ এ টিম। আপনি একটা জিনিস খেয়াল করবেন যে আগে যেমন 1-2 জন ভালো করলে বাংলাদেশ দল জিততো, এখন কিন্তু তা না। কিন্তু এখন কিন্তু দেখেন, কেউ কেউ উইকেট নিচ্ছে, কেউ রান আউট করছে, কেউ ভালো ক্যাচ করছে, কেউ ধরছে, কেউ আপনার ভালো ব্যাটিং এ পারফর্ম করছে। সো নাও উই আর প্লেইং অ্যাজ এ টিম। তো আমার মনে হয় যে সবকিছু দেখে আমার খুবই ভালো লাগছে। শান্ত, আপনি কি মনে করছেন যে না, অবশ্যই অনেক চেঞ্জ, এবং মানসিক দিক দিয়ে তারা অনেক স্ট্রং। বাট আমার কাছে মনে হয় যে এখনো আমরা যদি
মানে বাইরের সিরিজগুলিতে যদি আমরা একটু বেটার ক্রিকেট খেলতে পারি বা বেটার রেজাল্ট দিতে পারি, তাহলে কিন্তু তাদের মন মানসিকতাটা আরও উপরে চলে যাবে। তখন কিন্তু তাদের এই চিন্তা ধারণা মানে যদি ফর্মের থেকে সরে যায়, তারপর তাদের কামব্যাক করতে কিন্তু অত সমস্যা হবে না। বাট উইনিং, যত বেশি উইনিং হবে তত কিন্তু আমাদের মেন্টালি তত স্ট্রং হতে থাকবে। সো আমার মনে হয় যে আগের চেয়ে অনেক অনেক বেটার, সামনে আরও বেটার হবে। যখন আমরা আরও বেটার ম্যাচ জিতবো বাইরে যেয়ে, তখন কিন্তু আমাদের সেন্স অনেক বেটার ক্রিকেটের দিকে চলে যাবে, আমার মনোযোগ চলে যাবে, আরও বেটার হবে। আমার কাছে এটা মনে হয়। মানে ভাই, আমি দর্শকদের আরেক গ্রুপ প্রশ্নের একটু সামারি করছি আপনার কাছে, আপনাদের একটু মন্তব্য জানতে চাইবো। সেটা হচ্ছে বাংলাদেশ দলের ম্যানেজারের ভূমিকা আপনি কিভাবে দেখেন, যে ভালো করছে, খারাপ করছে, জরুরি কাজ করছে বা জরুরি কাজ করতে পারছে না? এখন ডিপেন্ড করে, ম্যানেজারের একটা গাইডলাইন থাকে, বোর্ড একটা গাইডলাইন দিয়ে দেয় যে ম্যানেজারের ভূমিকা কি হবে। এক সময় ছিল যে ম্যানেজার অনেক দায়িত্ব ছিল ওর, যেমন ওরা কি টিমকে মোটিভেট করা থেকে আর কি শুরু করে টিম সিলেকশন পর্যন্ত তার একটা, ম্যানেজার অনেক দায়িত্ব ছিল ওর, যেমন ওরা কি টিমকে মোটিভেট করা থেকে আর কি শুরু করে টিম সিলেকশন পর্যন্ত তার একটা ভূমিকা থাকে। যেমন ম্যানেজার নর্মালি টিম যখন সিলেক্টার আর কি সিলেক্ট করে একটা স্কোয়াড দিয়ে দেয়, স্কোয়াড দেওয়ার পরে ম্যানেজার বিকামস এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তখন যখন ফাইনাল টিম হয়, তখন এখন জানি না ম্যানেজার সিলেক্ট করতে পারে কিনা, আই ডোন্ট নো। অন দ্য ডে ম্যানেজার, কোচ, ক্যাপ্টেন সবাই বসে এবং ফাইনাল ইভেন্ট কিন্তু তারা করে। সিলেকশনটুকু বাদ দিয়ে, মানে দলকে চাঙ্গা রাখার ক্ষেত্রে বা দলের মধ্যে ডিসিপ্লিন রাখার ক্ষেত্রে বা দলের ভালো খারাপ দেখার ক্ষেত্রে সবকিছুর মধ্যেই ম্যানেজারের একটা বিরাট ভূমিকা থাকবে। সেই ভূমিকাটা আমাদের ম্যানেজাররা পালন করতে পারছেন কিনা? আমার মনে হয় করছে, বিকজ এখন যে আছে খালেদ মাহমুদ সুজন, সে খুব জনপ্রিয়, সে জনপ্রিয়, বাট হি শুড বি কনসেন্ট্রেটিং অনলি অন ক্রিকেটিং ইস্যুস অনলি, নট অন আদার ইস্যুস। ওকে, আকরাম ভাই, আপনি? ইটস এ বিগ রেসপন্সিবিলিটি। আপনি মনে করেন যে এখন কিন্তু আগে যখন আমরা খেলতাম তখন কিন্তু ম্যানেজারের ভূমিকা ছিল কত অত ইম্পর্টেন্ট ছিল না, এখন যেরকম ইম্পর্টেন্ট হয়েছে। যে মনে করেন প্রত্যেকটা জিনিস এখন এটা নিয়ে মনে করেন যে আপনার মানে একটা কোয়ালিটি লোক কিন্তু অবশ্যই লাগবে। আগে হয়তো আমরা দেখেছি যে ঠিক আছে সম্মান দেওয়ার জন্য আপনার ম্যানেজার পদটা দেওয়া হতো, বাট এখন কিন্তু ওই জিনিসটা হবে না। এখন মনে করেন যে আপনার লাগে মানে অনেক কাজ যেগুলো মানে আপনাকে কথায় বোঝানো যাবে না। তো আমার মনে হয় যে যেহেতু বাংলাদেশ ভালো করছে এবং ম্যানেজারের দিক দিয়ে কিন্তু সব পজিটিভই আছে এবং ওই ধরনের কোনো কমপ্লেন নেই, এবং প্লেয়াররাও কিন্তু সুজনকে কিন্তু খুবই পছন্দ করে। ইভেন টিম স্টাফ যারা আছে সবার সাথে ওর সম্পর্কটা খুবই ভালো। আমার মনে হয় যে এই ধরনের একটা ম্যানেজার টিমের সাথে থাকলে টিমেরই লাভ হয়। শান্ত, আপনার কাছ থেকে জানতে চাইবো যে বাংলাদেশের ম্যানেজারের ভূমিকা ভালো খারাপ আরো ইমপ্রুভ করতে পারতো। আসলে এখন যিনি ম্যানেজার আছেন সুজন ভাই কিন্তু প্লেয়ারদের সাথে যে ধরনের সম্পর্ক সাধারণত দেখা যায় না আসলে ম্যানেজারদের, বাট এই সম্পর্কটা কিন্তু আমার মনে হয় থাকলে একটা টিমের জন্য অনেক অনেক বেনিফিট পাওয়া যায়। যেমন অনেক সময় অনেক কথা দেখা যাচ্ছে যে কোচকে বলতে পারতেছে না, কিন্তু ম্যানেজারকে বলছে, সেই ম্যানেজার সেটা আবার কিন্তু সেটা যেয়ে কিন্তু কোচের সাথে ডিসকাস করতে পারতেছে। সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা বেটার কাজ হচ্ছে, সেখানে প্লেয়াররাও রিলিজ পাচ্ছে, আরাম মানে তাদের মনোযোগ সহকারে ক্রিকেট খেলতে পারছে। এবং আমার মনে হয় যে এই এখন যে পরিস্থিতি আছে, আমার মনে হয় এই জিনিসটা থাকলে সবসময় থাকলে ভালো হবে, প্লেয়ারদের আন্ডারস্ট্যান্ডিংটা ভালো থাকবে। শান্ত, আপনাকে একজন প্রশ্ন করেছেন, স্পেসিফিক প্রশ্ন, একজন না কয়েকজন, যে আবু হায়দার রনিকে মানে আমরা হারিয়ে ফেললাম কিনা। আবু হায়দার রনি জাতীয় না আমাদের কিন্তু এইচপি প্রোগ্রামে কিন্তু এখন আবু হায়দার হাই পারফরম্যান্স করছেন এবং 20 জনের স্কোয়াডে কিন্তু সে আছে। তো কি অবস্থা দেখছেন সেটি জানতে চাইছে, যে তার সম্ভাবনা এখন সম্পূর্ণ ডিপেন্ড করছে খেলার উপর। সে কিন্তু প্র্যাকটিসও ভালো বল করছে এবং তার যে ধরনের প্র্যাকটিস করা দরকার ছিল, যে ধরনের বোলিংয়ে মনোযোগী দেওয়া করছে, সব ধরনের চেষ্টা করছে। এখন বাকিটা হচ্ছে মাঠে খেলা। মাঠে খেলা তো আর ও ছাড়া কেউ খেলে দিতে পারবে না। সো মাঠে যদি ও ভালো খেলতে পারে, সে অবশ্যই আসবে। আকরাম ভাই, আবু হায়দার রনি সম্পর্কে আপনার? হি ইজ ডুইং ওয়েল। ওকে আজকে আমার কোচের সাথে আলাপ হয়েছে এবং কয়েকটা বলারের মধ্যে ওর নামও বলেছে। তো ওর বয়স কম। এখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার ব্যাড লাক বলে কিন্তু একটা কথা আছে, যে আপনার সাকিব মনে করেন আজকে 10 বছর থেকে 2007 এর পর থেকে কোন লেফট আর্ম স্পিনার ওর ধারে কাছে যেতে পারছে না। তার মানে এটা না যে আমাদের কাছে আরো ভালো লেফট আর্ম স্পিনার আছে। তো এখন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এখন তাসকিন ভালো করছে, জি তাসকিন ভালো করছে, আপনার রুবেল আছে, তো হয়তো বা এদের জন্য, বাট ডেফিনেটলি হি ইজ এ ট্যালেন্টেড প্লেয়ার। ও ভালো করছে, আরো সময় আছে ভালো করার। তো ইনশাআল্লাহ ফিউচারে ডেফিনেটলি চান্স পাবে। এবং ইম্পর্টেন্ট হলো যে বাংলাদেশের 20টা ভালো প্লেয়ারের মধ্যে সে কিন্তু আছে। আচ্ছা, মানে সবচেয়ে ভালো 20 জনের মধ্যে সে আছে।
মানে ভাই আমাদের দর্শকদের এক অংশ প্রশ্ন করছে যে আমরা অনূর্ধ্ব-19 ক্রিকেট দলটার থেকে অনেক আশাবাদী হয়ে উঠেছিলাম। মিরাজের কথা বলছেন অনেকে, শান্তর কথা বলছেন। শান্তর পুরো নামটা ভুলে গেছি, মানে ও শান্তর, মিরাজ এবং শান্তর কথা বলছে যে তারা আসলে দলে আসতে পারতেন কিনা বা কিভাবে দলে আসতে পারবেন সেটা ঠিক আছে কিনা। মিরাজ পারবো, অনেক সুযোগ পেতে হবে তখন। যে বলছি আজকাল তো দলে চান্স পেতে হলে একজনের ইনজুরি হতে হবে, না হলে একজনের খারাপ পারফর্ম করতে হবে। ওই জায়গাটা কিন্তু নাই। দেখা গেছে লাস্ট কয়েকটা সিরিজে এরা কন্টিনিউয়াসলি ভালো পারফর্ম করেছে। মিডল ওয়ার্ডের যে পজিশনে তারা খেলে, মিরাজ এবং শান্ত, জি আই হ্যাভ সিন দ্য বোথ দ্য ব্যাটসম্যান, কিন্তু ওদের আসতে হলে এদের খারাপ করতে হবে। মুশফিক কিংবা মাহমুদুল্লাহ কিংবা সাব্বির, এদেরকেও খারাপ করতে বলে অনলি দেন দে ক্যান গেট ইন। রাইট। মাইনু ভাই যখন এই কথা বলছেন তখন মিরাজ শান্তর পাশাপাশি শাওন আরেকজনের কথাও বলছেন। আকরাম ভাই আপনার কাছে না, এটা কিন্তু আমাদের একটা সমস্যা যে আমরা একটা ম্যাচ খেললে ওটা বিবেচনা করি, বাট আপনার এটার সাথেও কিন্তু আপনার বয়সও দেখতে হবে। এখন আমার মনে আছে যে 2003-04-এ আমাদের অনেক ট্যালেন্টেড প্লেয়ার আর্লি এই যে বাংলাদেশ টিমে চান্স পেয়ে ওরা কিন্তু নষ্ট হয়ে গেছে। তো আপনি মনে করেন বাংলাদেশ মানে ন্যাশনাল টিমে খেলা মানে আপনার তখন কিন্তু সব কিছু আসবে, টেকনিক বলেন, পারফরমেন্স বলেন, আপনার মেন্টালি স্ট্রেংথ বলেন। তো আন্ডার-19-এ ও ভালো করছে, আপনি দেখেন ও যদি ওর ভালো জিনিসটা যদি করে আরো 5-6 বছর ডোমেস্টিকে যদি ও ডেভেলপ করতে পারে, ও যখন ন্যাশনাল টিমে ঢুকবে তখন ও ভালো সার্ভ ও পারফরমেন্সও ভালো করবে এবং দেশকে কিন্তু অনেক কিছু দিতে পারবে। তো আমার মনে হয় এই ধরনের ট্যালেন্টেড প্লেয়ারদেরকে তাড়াতাড়ি কিন্তু বাংলাদেশ টিমে চান্স দিলে, যখনই খারাপ খেলবে, যখনই ওর সম্বন্ধে লেখালেখি হবে তখন কিন্তু সে কিন্তু হারিয়ে যাবে। তো আমার মনে হয় বাট আমাদের নজরে আছে, এবং আপনারা জানেন আন্ডার-19-এর পর কিন্তু আমাদের এখানে একাডেমি আছে। আমরা একাডেমিতে বিদেশি কোচ, ট্রেনার, আপনার ফিজিও সব আছে, ওদের আন্ডারে 2 বছর 3 বছর ট্রেনিং করায়, তারপরে কিন্তু হাই পারফরমেন্সে নিই, দেন ওখান থেকে কিন্তু ন্যাশনাল টিমে চান্স পায় প্লেয়াররা। এই প্রসঙ্গের সাথে আপনি কিছু? আসলে আমি আকরাম ভাইয়ের সাথে একমত, কারণ একটা কথা হচ্ছে ইজি কাম ইজি গো। আপনি যদি যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি কিন্তু চলে যেতে হয়। সো ক্রিকেটটা কিন্তু যত সময় নেবেন এবং যত অভিজ্ঞতা হবে, ঘরোয়া ক্রিকেটও কিন্তু এখন অনেক স্ট্রং ক্রিকেট হয়, সেখানেও কিন্তু পারফর্ম করার একটা ব্যাপার আছে। সেখানেও কিন্তু তাকে এক্সট্রাঅর্ডিনারি পারফর্ম করতে হবে। ন্যাশনাল টিমে আসতে হলে তাকে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ, রোমান সাব্বির, ওদেরকে ফেলে তারপরে আসতে হবে। তার মানে কি, তাকে কিন্তু শুধু পারফর্ম করলে হবে না, তাকে এক্সট্রাঅর্ডিনারি পারফর্ম করতে হবে, তারপরে কিন্তু সে যদি টিমে চান্স পায়। ওকে পারফর্ম করতে হবে এবং ওদের খারাপ করতে হবে, দুটো ব্যাপার আছে। সো আমরা এত দূর চিন্তা না করে আসলে আমরা তাদেরকে ঘরোয়া ক্রিকেটে আরো কিছু সময় দেই, দেখি তারা কিভাবে। যে ভালো সে অটোমেটিক্যালি আসবে। সো স্টিল লং ওয়ে টু গো, টাইম এখনো আছে। সো ধৈর্য হারানোর কিছু নেই। শান্ত, আমরা একদম শেষ পর্যায়ে আপনাকে দিয়ে আমি কথাটা একটু শেষ করতে চাই। সেটা হচ্ছে যে লেগ স্পিনার, বিশেষ করে জুবায়ের লিখন এর কথা দিয়ে যদি বলি যে আমরা অনেক সম্ভাবনা দেখেছিলাম কিন্তু আর ওকে দলে পাইনি, দর্শকরা বলছেন যে এর কারণ কি? এর মেইন কারণ হচ্ছে যে আমাদের যে ঘরোয়া ক্রিকেট হয় সেখানে কিন্তু তাকে অনেক টিম দেওয়া হয়, কেউ কিন্তু কেউ খেলাতে চায় না, রাইট। বিকজ সে কিন্তু তার মান অনুযায়ী সেখানে বল করতে পারছে না, একটা মূল কারণ। যদি সে তার মান অনুযায়ী মতন কিছুটাও হলেও বল করতে পারতো তাহলে কিন্তু তাকে খেলানো হতো। অনেক সবাই আর কি এই জায়গাটা একটু হলেও মানে কনফিউজ থাকে, বাট আমরা চাই সে খেলুক। সে কিন্তু ভালো একজন লেগ স্পিনার, তার যদি সে মনোযোগ দিয়ে সে যদি খেলতে পারে, আমি মনে করি বাংলাদেশের জন্য একদম ভালো লেগ স্পিনার হয়ে দাঁড়াবে। আকরাম ভাই, আপনার লেগ ব্রেক কিন্তু এখন ওয়ার্ল্ডে একমাত্র বাংলাদেশ টিম ছাড়া সব টিমে আছে, রাইট। হ্যাঁ, এবং লেগ ব্রেক এমন একটা বোলিং যে আপনার হয়তো মাঝে মধ্যে 2-1 রান বেশি দিবে, কিন্তু আপনার উইকেটটা ম্যাচ উইনিং এটা করে ফেলে। তো আমরা কিন্তু প্রচুর চেষ্টা করছি। আমরা কিন্তু চেষ্টা করেছিলাম মুন্না একটা এর আগে যেটা এর আগে ওকে অনেক ট্রাই করেছি, এখন লিখনকেও ট্রাই করছি, বাট এই টু আর্লি। এখন ওদেরকে একটু সময় দিতে হবে, এবং ওরা কিন্তু অপরচুনিটি ওরা যদি পায় তাহলে ওরা পারফরমেন্স করবে। বাট ডেফিনেটলি আমি আপনার সাথে, উনি যে ভাই প্রশ্ন করেছেন, খুবই ভালো প্রশ্ন করেছেন যে উই নিড এ গুড লেগ ব্রেক বলার। আমরা একদম শেষ পর্যায়ে মানে ভাই বাংলাদেশ টিমের জন্য, বাংলাদেশ দলের জন্য, দর্শকদের জন্য কোনো কিছু বলার থাকলে আপনাকে দিয়ে। আমাদের শুভকামনা, এবং আই এম শিওর সবাই আসবে মাঠে, এবং মাঠ একটা উৎসব পরিবেশে খেলা হবে, এবং উই ওয়ান্ট টু প্রুভ দ্যাট যে আমাদের এখানে ক্রিকেটকে আমরা ভালোবাসি, ইটস আওয়ার প্যাশন, এবং উইল পারফর্ম ওয়েল ইনশাআল্লাহ। গুড লাক টু আওয়ার টিম। মানু ভাই, আকরাম ভাই, শান্ত, আপনাদের অনেক ধন্যবাদ। আমাদের দর্শকরাও অনেক এনজয় করেছেন আপনাদের কথা। আমরা আজকে বাংলাদেশ এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।